আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আজকে 13ই নভেম্বর 2025 পরন্ত দুপুরে, মানে দুপুর অতিক্রান্ত হয়ে গেছে। এমন সময় আপনাদের সামনে ভিডিও করার জন্য বসেছি। আজকের এই দিনটিতে সারা বাংলাদেশ আওয়ামী লীগ আহত লকডাউন অথবা শাটডাউন, যেটাই বলেন না কেন, সেটা চলছে। বিচ্ছিন্ন সব খবর, ফরিদপুর কি হচ্ছে, পদ্মা সেতু ওখানে কি হচ্ছে, তারপর টিএসসিতে কি হচ্ছে, ঢাকার বিভিন্ন এলাকাতে কি হচ্ছে, সারা বাংলাদেশে কি হচ্ছে, এগুলো কতটা বাস্তব আর কতটা গুজব আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারছি না। আওয়ামী লীগের যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায়, যেটাকে বট বাহিনী বলা হয়, বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী, বিওটি। এটা মূলত একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই 10-12 বছর ধরে একছত্র আধিপত্য দেখাতো জামাত এবং শিবিরের যারা লোকজন রয়েছেন তারা। কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরো বেশি, যাকে বলা হয় সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিতে পারছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন, এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছেন এবং নিজেরা নিজেদের পেজ থেকে এগুলো আবার তারা প্রচার করছেন। ফলে সত্য হোক মিথ্যা হোক, যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন, ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বট বাহিনী তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে 1 নম্বর। জামাত শিবিরের কর্মকাণ্ড চলে গেছে। 2 নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদের খুব প্রভাব ছিল, ইনফ্লুয়েন্স ছিল, শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের লোকজন শুনতেন, সরকারি কর্মকর্তারা শুনতেন, সবাই মনোযোগ সহকারে শুনতেন। কিন্তু এই যে গত 14 মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে, জামাতের লোকজন সেই কথা শুনছেন না, আর বিএনপি লোকজন তো একেবারেই শুনছেন না। আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতেন যে দেখি কি বলে, সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে। ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তৈরি হয়নি। জামাতের যা ছিল তা চলে গেছে, বিএনপির যা ছিল তারাও চলে গেছেন। কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম, যেটা মূলধারার গণমাধ্যমের সেটা অনেক অনেক শক্তিশালী, সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পায়চারি করছে। আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক, এক ধরনের অবিশ্বাস, এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে। এই হলো সামাজিক মাধ্যমের অবস্থা। আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশনটাকে, মানে সামাজিক মাধ্যম নির্ভর, সেটা ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, টুইটার তো না, এখন এক্স হ্যান্ডেল, এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অন স্ক্রিন, যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয়, অন এয়ার করা হয়, এটিকে অন স্ক্রিন প্রোগ্রাম বলা হয়। তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অন স্ক্রিন একটা সময় 10 লাখ লোক দেখতেন, কমতে কমতে 1 লাখ, আর এখন যখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে 2-3 হাজারের বেশি লোক কিন্তু অন স্ক্রিনে থাকে না। এটা হলো বাস্তব। আর যে সকল ছোট ছোট টেলিভিশন রয়েছে তাদের অন স্ক্রিনে সারা বাংলাদেশে 500 লোকও থাকে না।
এটা হলো বাস্তবতা। তো সেই যে বাস্তবতা, সেই বাস্তবতায় দেখা গেল যে তাদেরকে নির্ভর করতে হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মের উপরে। তো অন স্ক্রিনে যে টেলিভিশনটির 2000 থাকে না বা 5000 থাকে না বা 500 থাকে না, তারা এটাকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউর মধ্যে নিয়ে আসে সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার করে, প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। তো সামাজিক প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক চরিত্র হলো চটকদার বিজ্ঞাপন লাগবে, চটকদার কথাবার্তা লাগবে, এবং অন্যান্য যে সকল বট বাহিনী বলেন, যারা ভিউ ব্যবসা করেন, যে তাদের মিলিয়ন ভিউ লাগবে, তারা সেই ভিউর কারণে বা ভিউ পাওয়ার লোভে কোনো অবস্থাতেই তাদের নীতি নৈতিকতা রাখেন না। এখানে মানে যে কোনোভাবে হোক, চুলকিয়ে হোক, কাপড় খুলে হোক, যৌনতা তৈরি করে হোক, ভয় আতঙ্ক তৈরি করে হোক, মানে যাচ্ছে তাই যেভাবে হোক, মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিউ পাওয়ার জন্য যে সকল পাগলামো করেন, উন্মাদনা করেন, যে সকল মিথ্যা কথা বলেন, ঠিক এর ফলে কি হলো, সামাজিক মাধ্যমের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে ঠিক ওইরকম সুশীলতা, মানে খুব বেশি সুশীলতা, খুব বেশি বুদ্ধিমত্তা, খুব বেশি সততা, ন্যায়পরায়ণতা, যেটা লিখতে গেলে বা টেলিভিশন অন স্ক্রিনে যেটা প্রচার করতে গেলে খুব বেশি দরকার পড়ে, সেটা সামাজিক মাধ্যমে আসলে এই ধরনের যারা ভিউ দেখেন তারা এই ধরনের পছন্দ করেন না। ফলে দেশের প্রধানতম গণমাধ্যম তো বটেই, বিশ্বের নামকরা গণমাধ্যম, এমনকি ধরুন ভারতের হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সকল পত্রিকা, কিংবা দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, কিংবা ধরুন দ্য টাইম ম্যাগাজিন, এই সকল পত্রিকা তাদের মূল যে কন্টেন্ট বা এই সকল গণমাধ্যম তাদের মূল কন্টেন্ট, CNN, BBC, আল জাজিরা, তাদের মূল কন্টেন্টের বাইরে গিয়ে যখন তারা এটাকে সামাজিক মাধ্যমের জন্য তৈরি করেন, তো সেখানে খণ্ড খণ্ড করে এরকম উত্তেজনা বা উত্তেজক শব্দ তারা ব্যবহার করেন যেন ভিউ পাওয়া যায়। এবং প্রতিটি যাকে বলা, যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত, যেমন আমি 2009 সনে যখন একটা পত্রিকায় লিখতাম ধরুন, তো সেই পত্রিকাটি বাংলাদেশের 1 নম্বর পত্রিকা ছিল, 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ ছাপা হতো। তার সাথে কন্টেম্পোরারি প্রতিযোগিতা করে দ্বিতীয় যারা ছিলেন তারা 3 লাখ, 3.5 লাখ ছাপাতেন। এখন সেই পত্রিকাটি হয়তো 2 লাখের বেশি ছাপায় না, ছাপানো, বিকজ একটা পত্রিকা প্রিন্ট করতে তার খরচ যায় ধরুন 15 টাকা। সে যদি 1 লাখ ছাপায়, মার্কেট থেকে সে পাচ্ছে বিজ্ঞাপন বাবদ সব বাদ দিলে সে কত, তার যে মূল্য আছে সেই মূল্যের 40% তাকে বাদ দিতে হচ্ছে। এর ফলে কি হলো যে এখন প্রিন্ট ভার্সনে যাচ্ছে না, সবাই মাল্টিমিডিয়াতে চলে যাচ্ছে। তো বড় বড় পত্রিকাগুলো যেগুলো দেখেন আসলে 10, 15, 20 হাজারের বেশি এদের সার্কুলেশন নেই। একেবারে খুব বড় জোর যেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো আমি নাম বললাম না, আপনারা বুঝে নেন আর কি, একেবারে যারা মনে করেন যে বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া হাউস, তো এদের আসলে সার্কুলেশন নট মোর দ্যান 50,000। আর যারা বলেন যে সবচেয়ে বড় পত্রিকা, আমি যেটা বললাম যে যারা খুব বেশি ছাপায়, নট মোর দ্যান 2 লাখ, যেটা আমার কাছে, আমি যেহেতু এখনো লিখি আমি এটা বুঝতে পারি। কিন্তু যারা 2 লাখ ছাপায়, তো 2009 সনে বা 10 সনে তাদের হয়তো 5 লাখ তারা ছাপাতেন বা 6 লাখ তাদের ছাপাতেন। যদি একটা পত্রিকাকে আমরা 4 জন করে ধরি, তা 5 লাখ 20 লাখ লোক এটা একটা পরিবারকে ইনফ্লুয়েন্স করত। এখন সেই 2 লাখ সার্কুলেশন নিয়ে, অথবা তাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা একটা সময় 6 লাখ বা 5 লাখের পরিবর্তে কাউন্টার দিয়ে 3 লাখ বা 4 লাখ তারা ছাপাতেন, এখন তারা 50,000-এ নেমে এসছে। তো এখন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই 1 কোটি যাকে বলা হয় দর্শককে তারা টার্গেট করছে। তো এই কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো গুজব ছড়ানোর একটা কারখানা শুরু হয়ে গেছে। আমি কথাগুলো এত লম্বা হিস্ট্রি দিলাম এই কারণে যে এই লকডাউনকে কেন্দ্র করে, শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের মূলধারার অনেকগুলো গণমাধ্যম খবর ছাপিয়েছে যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় গোপন বৈঠক হয়েছে। তারপরে সেই বৈঠকে পুতুল